আজ আমরা 4টি মন্ত্রণালয়ে গিয়েছি। প্রথমে গিয়েছি সেতু মানে ব্রিজ সেতু ভবনে গিয়েছি, তারপর আমরা রেল ভবনে গিয়েছি। সেখানেও তাদের দায়িত্বশীল যারা আছেন, যারা বিভাগকে ফাংশন করাচ্ছেন, সরকারের বা রাষ্ট্রের হয়ে কাজ করছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন, মন্ত্রণালয় হিসেবে কাজ করছেন, বিভাগ হিসেবে কাজ করছেন, তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস জ্ঞাত হয়েছে। সমস্যা, সম্ভাবনা, কথা করা যায়, বেশি মানে প্রশাসনটাকে স্বচ্ছ করা যায়, জবাবদিহিমূলক করা যায়, সেই সব বিষয়ে তাদের পরামর্শ শুনে। তো আমরা মনে করছি যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে জনরায় দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে তাদের বিশেষ প্রত্যাশা রয়েছে জনগণের এবং বিশেষভাবে কাজ করার প্রয়োজন রয়েছে রাষ্ট্রের। তবে 17 বছর একটা ফ্যাসিবাদী সরকার এবং একটি দল একাকার হয়ে জনস্বার্থ রক্ষিত হয়নি। স্বেচ্ছাধীন ছিল প্রতিষ্ঠানগুলি, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি। একটা দলের পারপাস সার্ভ করেছে এরকম বলতে পারে। তো সে পরিস্থিতির অবসান হয়েছে। গত 18 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা রুটিন কাজটাই বেশি করেছে। তাদের লক্ষ্য ছিল কিছু সংস্কার, বিচার এবং একটা ভালো নির্বাচন। তো ডেফিনেটলি একটা ভালো নির্বাচন করে তারা তাদের সফল পরিসমাপ্তি ঘটিয়েছে। এখন একটি নির্বাচিত সরকার আছে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী এবং তিনি আমাদের এই 3 জনের উপর আস্থা রেখে 3টি মন্ত্রণালয়, আবার প্রখ্যাত এরকমও বলা যায় 4টি মন্ত্রণালয়, কারণ 4 জন সচিব এখানে আছেন, তার দায়িত্ব রেখেছেন। তো সেই দায়িত্ব দেওয়ার পর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। আশা করছি যে এই মন্ত্রণালয়গুলি আগের যে কোনো সময়ের চেয়ে জবাবদিহি থেকে জন আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের প্রয়োজন ধারণ করে নতুন ব্যবস্থাপনার মধ্যে মন্ত্রণালয়গুলি চলবে। এবং যারা এখানে ইতিমধ্যে আছেন, সচিব আছেন 2 জন এখানেই আছেন এবং সিনিয়র সহকারী সচিব আছেন, অন্য মন্ত্রণালয়ের সচিবরা আছেন, তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারাও তাদের দক্ষতার, যোগ্যতার মাধ্যমে এই মন্ত্রণালয়গুলিকে আরো জোরালোভাবে ফাংশন করতে অঙ্গীকার করেছেন এবং অঙ্গীকার আবদ্ধ আছেন। কিছু প্রতিবন্ধকতা ছিল অতীতে, হস্তক্ষেপ ছিল, সীমাবদ্ধতা ছিল, যার ফলে হয়তো খুব ভালোভাবে ফাংশন করেনি, কিন্তু এখন থেকে নতুনভাবে ফাংশন করবে। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। আজকে মনে হয় 2য় দিন আমাদের এখানে আসা। আমার মনে হয় যে যদি আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি। সবকিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি, বলবো আমি নিয়েছি, আমি এটা বলবো না, নিতে চলেছি। প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে 2 বার আমাদের সাথে বসলেন। কালকে রাতে আমাদের 3 জনকে ডেকে এনে আবার কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি যে ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নতুন সরকার হাত ধরে অথবা নতুন সরকারের যাত্রার মধ্যে দিয়ে। দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে যে আপনারা কিছুদিন আগে একটা মিটিং করেছেন খাল খনন নিয়ে, সেখানে কি সিদ্ধান্ত হয়েছে, এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে সড়কের দৃশ্যমান মানে শৃঙ্খলা যেটি, সেই বিষয়ে আপনাদের কোনো অগ্রাধিকার কোনো কর্মসূচি আছে কিনা? ওখানে আমাদের খাল খননের যে সিদ্ধান্ত হয়েছে, খাল খননের সাথে যুক্ত 4টি মন্ত্রণালয়, সেই 4টা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদারকিতে সম্ভবত সর্বশেষ হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রধান করে পরিবেশ, পানি সম্পদ, কৃষি, এলজিআরটি, এই 4টি মন্ত্রণালয়ের সমন্বয়ে, কারণ এখানে অনেকগুলি বিষয় আছে। খাল দখল হয়েছে, তো সেই খালগুলি, ওই খালটি ওই জায়গা কার দখলে, মানে কাদের, তারা ওটাকে ভ্যাকান্ট করার রাখে, অন্য মন্ত্রণালয় করতে পারবে না।
তো ওই 4টা মন্ত্রণালয় সমন্বয় করে যেখানে খালগুলি দখল হয়েছে আগে দখলমুক্ত করতে হবে, যেখানে পুনর্খননের প্রয়োজন সেখানে পুনর্খনন করতে হবে, যেখানে ধরেন বর্জ্য গিয়ে গিয়ে পুনর্খনন করছেন, একটু পরে আবার গিয়ে বর্জ্য পড়ে সেটা অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, আবার ভরাট হয়ে যাচ্ছে, তো সেখানে আবার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা অথবা খালটা যাতে তাড়াতাড়ি ভরাট না হয়ে যায়, নিয়মিত মেনটেন্স করার যে বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে 7 দিনের মধ্যে একটা কর্ম পরিকল্পনা দাঁড় করাতে বলা হয়েছে। 7 দিন পর থেকে ওইটার কার্যকরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যারা দায়িত্বশীল আছেন তারা কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করবেন। আপনি বলেছেন যে দ্বিতীয় প্রশ্ন ছিল সড়কের শৃঙ্খলা নিয়ে। প্রধানমন্ত্রী আমাদের 3জনকে ডেকে নিয়ে নির্দেশনা দিয়েছেন, আমরা কি জানতে পারি যে মানে কি ধরনের নির্দেশনা দিলেন বা কোনগুলোকে অতি গুরুত্বপূর্ণ মনে করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে? যেমন উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা, অথবা আমাদের যে বগিগুলি আছে সেটা মেনটেন করা হয় কিন্তু সেটা তৈরি করা যায় কিনা সে ব্যাপারেও উনি বলেছেন, কারণ এটা অনেক ব্যয়বহুল হয়। আবার ধরেন যেটাকে বলা হয় দীর্ঘসূত্রিতা আছে এগুলি ইম্পোর্ট করার জন্য, ইঞ্জিন আসছে বগি আসছে না, বগি আসছে বা রেল লাইন হচ্ছে না, রেল লাইন অনেক বানানো হয়েছে কিন্তু সেই অনুপাতে রেল চালু করা যাচ্ছে না। এই যে সমন্বয়হীনতা সেগুলিকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে দেশের সক্ষমতা কিভাবে বাড়ানো যায় আর সমন্বয় করে কিভাবে এটাকে সেবার মান দীর্ঘসূত্রিতা বলতে আমি বোঝাচ্ছি, ধরেন এমনও আছে যে কাজটি একসাথে টেন্ডার হলে করা যেত একত্রে, কিন্তু একটা টেন্ডার এখন হয়েছে, আরেকটা 6 মাস পরে হয়েছে, আরেকটা 1 বছর পরে হয়েছে, তখন অলরেডি লাইন হয়ে গিয়েছে ট্রেন লাইন, কিন্তু ইঞ্জিন আসলে বগি নেই, বগি আসলে ধরেন ইঞ্জিন নেই, এরকম একটা সমন্বয়হীনতা। তো সেটাকে একটু কমপ্লিটলি করার। আর হচ্ছে চিটাগাং থেকে ঢাকার দূরত্ব কি ঠিক আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করা যায়। তারপর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত টিকিট কেটে মানুষ যাত্রী সেবা পাচ্ছে না, একেবারে জরাজীর্ণ অবস্থা, বসার মতো পরিবেশ নেই। এই ঈদের সময় গিয়ে 25% টিকিট বেশি দেওয়া হয় যাত্রীদের লাঘব দূর করবার জন্য, কারণ প্রচুর যাত্রী যেতে চায়, কিন্তু তারা গিয়ে আবার প্রথম শ্রেণী সহ এসি রুমে ঢুকে যার মতো দখল করে বসে আছে, কেউ তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটা চাপ তৈরি হয় রেলের প্রতি। সেইগুলি কিভাবে ম্যানেজ করা যায় সেগুলি প্রধানমন্ত্রী নিজে এগুলি বলেছেন। উনি রেলটার উপর খুব গুরুত্ব দিয়েছেন এবং অন্যান্য আমাদের মন্ত্রণালয়ে যে সমস্ত জায়গাগুলিতে কাজ করার সুযোগ আছে উনি জ্ঞাত আছেন, সে ব্যাপারে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তার মধ্যে হচ্ছে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক মানে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তারপর হচ্ছে কিছু কিছু বাজার আশেপাশে এরকম ভাবে হয়েছে যার ফলে সেখানে মেনটেন্স করা কষ্ট হচ্ছে। ওই জায়গায় গেলে আপনি যাচ্ছেন ফাঁকা রাস্তা, কিন্তু বড় বড় মহাসড়কের উপরই বাজার বসে গিয়েছে, সেখানে গিয়ে আর আপনি যানজটে আটকে যাচ্ছেন, বিশৃঙ্খলা আছে, টেম্পু এনে অথবা ইঞ্জিন চালিত যে সমস্ত এলাকার যানজট তৈরি করা হচ্ছে সেইগুলির মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে যে কাজগুলি চলতেছে। আমার জানা মতে যে আপনি যে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, 3টি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দুর্নীতি এই মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি বেশি, সবচেয়ে বেশি। যেমন রেল, আমরা সারা জীবন ছোটবেলা থেকে পর্যন্ত দেখে আসতেছি খালি লস প্রজেক্ট। আর আরেকটা আমি যেটা জানি, রাস্তায় যে টোল, বর্তমান পদ্মা সেতু গত 24শে জুলাই থেকে এই পর্যন্ত আমার জানা মতে কোনো টোল আদায় করা হয়নি। এবং এর মধ্যে আবার আমি যেটা জানি আদায় করা হয়নি, আদায় করা হয়েছে কি বলে, আদায় করা হয়েছে বাট সরকারের ঘরে না 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 কি বলে জানাই বল গুলিস্তান যে ফ্লাইওভার হচ্ছে এটাও টোল সরকারের ঘরে জমা দেওয়া হয়নি, 180 দিন মেবি এরকম হবে আমার জানা মতে। না, আমার এরকম জানা নেই। আমি যেটা জানি আমরা নিয়মিত টোল আদায় করছি এবং ওই পদ্মা সেতুর যে ঋণের কিস্তি সেটাও নিয়মিত আমরা পরিশোধ করেছি, কোনো ডিউজ দেই। হ্যাঁ, ওটা পরিসংখ্যানটা না হলেও চলবে। নিয়মিত আমাদের টোল যেটা আদায় হচ্ছে এবং আমাদের যে সমস্ত ব্রিজ বিশেষ করে পদ্মা সেতু তার যে কিস্তির টাকা আমরা নিয়মিত পরিশোধ করেছি, কোনো ডিউজ নেই। ওটা সিটি কর্পোরেশনের অধীন, আমাদের অধীন। জানতে চাচ্ছি সামনে ঈদ,
তিনটি মন্ত্রণালয় খুব চ্যালেঞ্জিং, যেহেতু ট্রান্সপোর্টেশনের হিউজ পরিমাণ আপনার মানুষ এই সময় যাতায়াত করে থাকে। এই ঈদ ব্যবস্থাপনার জন্য আপনাদের এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন বা কি ধরনের? গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়, আর ঈদের ছুটি একেবারে যদি ওরকম সংকীর্ণ হয়ে যায় তাহলে এই মানুষের চাপ নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো গতবার যেহেতু মোটামুটি ভালো একটা সফলতাগুলি পাওয়া গিয়েছে, মন্ত্রণালয়গুলি ভালোভাবে কাজ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি, এবার আমরা যেটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে ওই প্রক্রিয়াটা অনুসরণ করবই। পাশাপাশি নতুন করে আমি বলেছি যে আর কি কি মেসর্স নিলে আপনার এটা থেকে বেরিয়ে আসা যাবে, শতভাগ নিশ্চিত হওয়া যাবে, ভোগান্তি কমবে, ঘরমুখী মানুষ একেবারে নির্দিষ্ট সময়ে ভোগান্তি ছাড়া বাড়িতে পৌঁছাতে পারবে এবং ঈদের পরে ওই মানুষগুলি আবার যাতে ঢাকা শহরে আসতে পারে। তো সেটা দায়িত্ব দেওয়া হয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে নতুন আর কিছু যুক্ত করা যায় কিনা, আর কোনো ল্যাকিংস আছে কিনা সেটা চিহ্নিত করে সেই ব্যাপারে আরো একটু বিস্তৃত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে কাজ আজকে থেকে শুরু হয়েছে। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে গেলে। আমি আবারও বলি, গতবার যেটা হয়েছিল সেটা ভালো, কিন্তু সেই ভালোটা আরো বেশি ভালো হয়েছিল, ছুটিটা বড় ছিল। তো এবার আমরা ওই পদক্ষেপগুলি রাখছি, পাশাপাশি আরো কিছু পদক্ষেপ যুক্ত করতে চাইছি। যেগুলি যুক্ত করতে চেয়েছি সেগুলি এখনো চিহ্নিত হয়নি, 2 থেকে 3 দিনের মধ্যে চিহ্নিত হলে সেগুলি নিয়ে আমরা কাজ করব। আশা করছি যে আপনাদের নিরাপদে বাড়ি পাঠাতে আমরা সক্ষম হব। আর ছুটির ব্যাপারটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রেও কোনো কিছু করা যায় কিনা আরো হয়তো 5-7 দিন 10 দিন গেলে আমরা এটা বিস্তৃতভাবে চিন্তা করব। আমি একটা প্রশ্ন করি, যেহেতু প্রধানমন্ত্রী বলছে রেলকে গুরুত্ব দেওয়ার জন্য, আমরা যে ভারতের সাথে বাংলাদেশে যে রেলগুলো চলাচল ছিল দীর্ঘদিন যাবত রেলটা বন্ধ হয়েছে, এই বিষয়ে সরকার প্রধান কোনো নির্দেশনা দিচ্ছে কিনা? আরেকটা আসলে বাংলাদেশে কিন্তু প্রচুর রেল লাইন তৈরি হচ্ছে নতুন নতুন, এই রেল লাইনগুলোতে এখনো ট্রেন চালুই হচ্ছে না, সংযোগ হচ্ছে, এইগুলোর ব্যাপারে আপনি না, আমি কিছুটা বলেছিলাম আপনাকে মনে হয় যে রেল লাইন তৈরি হয়েছে, কিন্তু এটা চালু করবার জন্য পর্যাপ্ত ইঞ্জিন এবং হচ্ছে যে বগিগুলি থাকা দরকার আছে সেইগুলি এখনো পর্যন্ত আসেনি। ওই যে সিমিলার না, মানে একটার সাথে একটা বিচ্ছিন্ন, এটা একটা বড় সমস্যা। অর্থ ব্যয় হয়েছে কিন্তু সুফল মানুষ পাচ্ছে না, অপচয় হয়েছে। যা স্বেচ্ছাচারিতা তো ছিল, এটা তো সবাই জ্ঞাত, আপনারা স্বেচ্ছাচারিতা ছিল, সেখান থেকে আমরা ওইটাকে একটা আপনার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি, সিমিলার করার চেষ্টা করছি। আমরা সিমিলার যে একটা রেল সংযোগ হলে রেল লাইনটা মেরা হয়ে যাওয়ার পর সাথে সাথে যাতে ওখানে রেল চালু করা যায়, তার জন্য প্রয়োজনীয় রেল মানে ব্যবস্থাপনার, বিশেষ করে ইঞ্জিন, তারপর হচ্ছে আপনাকে একটা বগি তো বলছি, হ্যাঁ, এই জায়গাগুলো যদি সাফিসিয়েন্ট থাকে, রেল লাইনটা হয়ে গেল, সাথে সাথে আমরা ট্রেনটা চালু করে দিতে পারি, সেই জায়গাগুলি আমরা সমন্বয় করার চেষ্টা করছি। সড়ক পরিবহনে একটা বড় ফ্যাক্টর চাঁদা, এটার জন্য আপনাদের কোনো স্টেপ নিচ্ছেন কিনা? চাঁদা, সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে, তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তার কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। দুটো একটা প্রস্তাব আছে আপনাদের কাছে, আর একটা হচ্ছে প্রশ্ন।
প্রথম প্রস্তাব হচ্ছে আপনারা দুজনেই ঢাকার মানুষ, ঢাকায় নির্বাচন করেছেন। ঢাকা শহরে যে যানজট ভয়াবহভাবে বেড়েছে, কিন্তু আমরা দেখছি যে বিগত দিনগুলোতে অন স্ট্রিট পার্কিং এর নামে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে কিন্তু আমরা পার্কিং করে দিয়েছি, যেটা কিন্তু যানজটকে আরো বাড়িয়েছে। এইটা যদি প্রত্যাহার করা হয় তাহলে সড়ক ব্যবস্থাপনা একটু উন্নত করা যায়। সেদিকে আপনারা একটু হাঁটবেন কিনা? বিশেষ করে আমাদের দুই নগরপিতা যারা আছেন বা ছিলেন তারা এই কাজগুলো করেছেন। এটা একটা আমার প্রশ্ন। আর একটা প্রস্তাব হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে যে জিনিসটা হয়, যদি শুধুমাত্র গার্মেন্টসটা দুদিন আগে ছুটি দেওয়া যায়, সরকারি ছুটি যেদিন শুরু হবে তার দুদিন আগে যদি গার্মেন্টসটা ছুটি দেওয়া হয়, আপনারা দুজন ঢাকার মানুষ, এটা আপনারা জানেন যে গার্মেন্টসটা দুদিন আগে ছুটি, ওরা দুদিন আগে যদি আসে তাহলে যাওয়া এবং আসায় অন্তত পক্ষে 50% আমাদের ভোগান্তি কমানো সম্ভব। না, আপনার প্রস্তাবনাটাই আমার কাছে ভালো লেগেছে এবং সেই লক্ষ্যে আমি একটু বলেছি যে ছুটি গতবার ভালো বেশি ছিল, এবার কি করা যায় আমি স্পষ্ট করিনি। তো সেটাও আপনার এই প্রস্তাবনা আমরা বিবেচনায় রাখবো। তো সেটা নিয়ে কথা বলতে হবে নিশ্চয়ই আরো উপর পর্যায়ে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত কথা বলতে হবে। এই কারণে কথা বলতে হবে যে এর সাথে অর্থনীতি জড়িত। এখন গার্মেন্টস মালিকরা সেভাবে কতটুকু যারা শ্রমিক তারা খুশি হবে, কিন্তু ওই মালিকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটাও একটা বিবেচনায় রাখতে হবে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিদেশি অর্ডার থাকে, সেটা 2 দিন কাজ না করলে দেখা যাচ্ছে যে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি থাকে। তো আমরা এটা বিবেচনা রেখে ছুটিটা বাড়ানো যায় কিনা সেটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করবে। আরেকটা আপনি যেটা বললেন আমি ওইটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কোন মেয়র এটা লিজ দিয়েছে বিদায় আমার জানা নেই। তবে গত 1.5 বছরে এই প্রশাসকরা যত্রতত্র ভাবে রাস্তার জায়গা কোন রকমের একটু গ্যাপ আছে, সেখানে 5-6টি পার্কিং এর নামে ইজারা দিয়েছে, কিন্তু গাড়ি রাখা হচ্ছে 30টা 40টা 50টা। এই জায়গাটা সিটি কর্পোরেশনকে আমরা ডাকবো, ডেকে এর কারণ জানতে চাওয়া হবে। যদি এর কোনো জোরালো কারণ না থাকে, রেভিনিউতে এত খুব বেশি রেভিনিউ আসার কথা না, খুব বেশি অর্থ আসার কথা না, কিন্তু ভোগান্তিটা বাড়ছে, যার ফলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে এইগুলি প্রয়োজন না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে। মাননীয় মন্ত্রী, বৈদ্যুতিক ট্রেন কি চালু হবে? ভারত বাংলাদেশের গত 1.5 বছর ধরে এটা বন্ধ আছে। এটার একটু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এটার ব্যয়, এটার যাত্রী নিরাপত্তা ইত্যাদিতে বিষয় একটু পরীক্ষা নিরীক্ষা চলছে। আমার ধারণা হচ্ছে যে আপনারা এটা আরো 15 ডেজ অপেক্ষা করলে, প্রকৃতপক্ষে কি করলে দেশের স্বার্থ রক্ষা হয় এবং আমরা লাভবান হতে পারি, সেগুলি সব বিবেচনা করেই উইদিন 15 ডেজের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে। আর একটা দুইটা ইফতারের সময়, প্রথম দিন ইফতারের সময় প্রধানমন্ত্রী বলেছেন সড়কে শৃঙ্খলা আনতে হবে অতি শীঘ্র। ঢাকা শহরের প্রত্যেকটা মহাসড়কে, ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে যন্ত্রচালিত রিক্সা ভয়াবহ আকার ধারণ করেছে। এরা সড়কের অর্ধেকাংশ দখল করে থাকে এবং ভয়াবহ রকম যানজট সৃষ্টিকারের অন্যতম কারণ হচ্ছে যন্ত্রচালিত রিক্সাগুলো। এই রিক্সা বন্ধ করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কি? রিক্সা বন্ধ করা একান্তই প্রয়োজন, কিন্তু পদক্ষেপটা এই মুহূর্তে 2 দিনে পদক্ষেপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তবে আমরা মনে করছি এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে কাজে লাগাতে হবে, কারণ সিটি কর্পোরেশন দুটি আছে, তাদের সাথে আমরা একটা যৌথ মিটিং করে যানজট নিরসন করতে হলে 2টি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম আছে, যত্রতত্র ব্যবহার, স্বেচ্ছাচারী ব্যবহার, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো সভ্য শহরে কাম্য না, কোনো সভ্য শহরে কাম্য না। তো সেটা উচ্ছেদ বা সম্পূর্ণ বন্ধ একবারে করা যাবে কিনা, নাকি এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। এটা ট্রাফিক বিভাগ আছে, তারপর আপনার স্বরাষ্ট্র বিভাগও, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারও আছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভূমিকা রাখতে হবে, এবং একটা রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার এখানে আছে, রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে। তো সে ব্যাপারে একটা পরিকল্পনা অথবা কর্মপরিকল্পনা আমরা নির্ধারণ করে, নিশ্চয়ই অটোরিকশার ব্যাপারে আপনি যেটা বলেছেন এটা ঢাকাবাসীর ডিমান্ড, এবং যদি বলেন আমাদের সবারই ডিমান্ড, এই জায়গাটা নিশ্চয়ই একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে। 1.5 বছরের মেট্রো রেলের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, কোনো কাজ হয়নি।
মেট্রো রেল মোটামুটি স্থবির বলা চলে, সবগুলো লাইন যদি বিবেচনা করা যায়। এখন মেট্রো রেলের ভবিষ্যৎ কি এটা বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বিআরটি একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের অবস্থা ভালো ছিল মেট্রো রেলের কাজ তো চলছে। বিআরটি প্রজেক্টটা সরকার, আগের সরকার, অন্তর্বর্তী সরকার বন্ধ করে দিবে এরকম একবার বলেছিল, কিন্তু করে নাই। তারা বলেছিল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই দুইটা প্রজেক্ট মেট্রো রেল একটা মামলা না। ছিল, যে কারণে এখন আবার না, মেট্রো রেলের কাজ বন্ধ হওয়ার কয়েকটা কারণ ছিল। এখন মেট্রো রেলের কাজটা শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আজকে আমি যা দেখলাম, আমি ঠিক আপনাকে বলতে পারছি না, খুব বেশি সময় লাগবে না, মেট্রো রেলের কাজ দ্রুত গতিতে চলবে। শুরু হয়েছে কাজ এবং দ্রুত গতিতে চলবে। আর আপনি যেটা বলছিলেন যে বিআরটি যেটা বলছিলেন, এই প্রকল্পটি রাষ্ট্রবান্ধব হয়নি। এই প্রকল্পটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে যা মনে হয়েছে। কারণ 12-14 লেনের রাস্তা ছাড়া মাঝখানে 2টি লেনকে এরকমভাবে ব্যবহার করার নজির পৃথিবীর কোথাও নেই। কিন্তু কোনো একটা গোষ্ঠী অথবা রাষ্ট্র, তাদের স্বার্থে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল। এইটা কন্টিনিউ করা বেশ কঠিন। তবে এটা এই মুহূর্তে বন্ধ হচ্ছে এই কথা বলাটাও কঠিন, কারণ আপনারা ভালো জানতে চান, যে কোনো মুহূর্তে জানতে পারলে তো ভালো, কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্যে অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। একটা জিনিস ইচ্ছা করলেই আপনি যে কোনো সময় বন্ধ করতে পারেন না, তারও একটা প্রসিডিউর আছে। তো আমাদের সরকার যেহেতু গঠিত হয়েছে, আজকে 2য় দিন মাত্র বলতে গেলে, তো আমার ধারণা হচ্ছে যে ওই প্রকল্পটা নিয়ে আমি যতটুকু জেনেছি, সরকারের খুব একটা আগ্রহ নেই, অথবা মন্ত্রণালয়েরও খুব একটা আগ্রহ আছে নেই। কিন্তু এই আগ্রহ যে নেই, সেই আগ্রহ নেই, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে। সেটা আবার ধরেন ঋণ আছে, সেটা কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, অর্থনীতির উপর কতটা চাপ পড়ছে, এই জায়গাগুলি আমাদেরকে একটু, আবার সেই বেরিয়ে আসার প্রক্রিয়াটা তো স্বচ্ছ হতে হবে, নতুবা আপনি তো আবার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ যে কোম্পানি করেছে সে আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেবে, সে ক্ষতিপূরণ চাইবে। এই প্রক্রিয়া নিয়ে গুলি বেশ একটু জটিল এবং বেশ কিছুটা প্রসিডিউর মেনটেন করতে হয়, সে ব্যাপারে কাজ হচ্ছে। শেষ করে দিতে চাচ্ছিল সবাই। কারণ আজকে যে আসল প্রশ্ন হচ্ছে, আসলে আপনার 2য় দিন হিসাবে এই প্রশ্নগুলো আপনার জন্য দেওয়াটা খুবই একেবারে মানে সিদ্ধান্ত দেওয়াটা কঠিন। আমার 2টা প্রশ্ন। আপনি একসাথে বললেন যে 180 দিন আপনার, কারণ আপনি যতটুকু দেখছেন এই সেক্টরটা খুবই কমপ্লেক্স এবং খুবই পলিটিসাইজড। তো আপনার যেহেতু 3টা মন্ত্রণালয়, 3টাই কিন্তু আপনার শ্রমিক এবং দল সবকিছু মিলেই এটার একটা শহর। আপনি এইখানে কিভাবে আপনার দলের স্বার্থকে দূরে রেখে, যেহেতু জনগণের কথা বলছেন, আপনি নিজেও ফিল করেন কতটা ভোগান্তির মধ্যে আমরা শহরে বাস করি, আপনি উপশহর বলেন, যেখানেই যান না কেন, সবাই খুবই, কোনো জায়গায় আসলে কোনো শৃঙ্খলা নাই, কোনো আপনি ব্যাটারি রিক্সা বলেন কি অমুক বসে, কারোর মধ্যে শৃঙ্খলা নাই, রাস্তায় কোনো পরিবেশ নাই। একটা বাইরের থেকে মানুষ আসলে মানুষ এটা একটা শহর কেউ দেখে চিনতে পারে না। তো এই একটা অবস্থা থেকে আপনি কিভাবে এই পলিটিক্যাল ইয়ে থেকে নিজেকে দূরে রেখে জনবান্ধব করবেন, এটা যদি একটু বলেন। না, এটা তো অনেক বড় প্রশ্ন, আপনার অ্যান্সারও অনেক বড়। আমি খালি আপনাকে এটুকু বলি, আপনি আপনার রাজনীতির দিক থেকে এটাকে কিভাবে, না, যেখানে জনস্বার্থ থাকে সেখানে দলীয় স্বার্থ নগণ্য, এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। অতএব দলীয় স্বার্থ এখানে প্রাধান্য পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছিলেন, এই মন্ত্রণালয়গুলিতে দলীয় বা ক্ষমতাসীন দল যখন থাকে, তার রাজনীতির সাথে যারা যুক্ত থাকেন, বিশেষ করে শ্রমিক সংগঠনের, তাদের একটা প্রাধান্য, আধিপত্য বা কর্তৃত্ব ইত্যাদি ছিল বলবো, আগামীতে থাকবে না, আমি সেটা বলতে চাই আপনাদের কাছে। কারণ যেহেতু জনগণের স্বার্থ প্রাধান্য, আর আমরা যে 3জন, আপনারা বলছেন 3টি মন্ত্রণালয়, অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় মন্ত্রণালয়, এখানে হিউজ বাজেট আছে। যিনি আমাদের দায়িত্ব দিয়েছেন, তিনি জেনে বুঝে দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে আমাদের সততা আছে, তিনি বিশ্বাস করেন আমরা 3জন ইয়াং কর্মতৎপর মানুষ, তিনি বিশ্বাস করেন, যিনি এই সরকারের প্রধান। আরেকটা হচ্ছে যে আমাদের প্রজ্ঞা আছে, কমিটমেন্ট আছে। এটুকু বলতে চাই, রাজনীতিতে ছিল, সেটা তিনি দেখেছেন। রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকবেন, তিনি সেটা মনে করেন। তিনি যেটা মনে করেন সরকার প্রধান, তা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। অতএব দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে এই মন্ত্রণালয়গুলিকে ফাংশন করানোর যে আস্থা সরকার প্রধান আমাদের উপর রেখেছেন, প্রধানমন্ত্রী, তার অমর্যাদা আমরা করব না। আর জাতি এই সরকারের উপর যে আস্থা রেখে ভোট মেজরিটি দিয়েছে, তা কোনো অবস্থাতে অমর্যাদা হওয়ার সুযোগ নেই। অতএব আমরা মনে করছি
যে ওই রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা রাজনৈতিক নেতা ছিলাম, কিন্তু এখন আমরা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত। রাষ্ট্রটা সবার, সব দলের, সব মানুষের। অতএব সেখানে আমাদেরকে সবার স্বার্থ সংরক্ষণ করেই নীতি গ্রহণ হতে হবে। কোনো দলীয় চাপ অথবা দলের আনুকূল্য পেতে পারে এই ধরনের কোনো সংগঠন এখানে প্রাধান্য বিস্তার করতে পারবে না। তবে তাদের কোনো ন্যায্য কিছু যদি থাকে, ডেফিনেটলি তারাও তো মানুষ, দল করা লোকও কিন্তু জনগণ, ততটুকু বিবেচনা পাবে মাত্র। থ্যাংক ইউ।